ক্ষমতার পালা বদলে বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতনের ঘটনা উল্লেখ করে বারংবার উদ্বেগ প্রকাশ করে আসছে ভারত। এবার বাংলাদেশে হিন্দু সম্প্রদায় নির্যাতনের শিকার হচ্ছেন বলে দাবি করেছেন ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির নেতা দিলীপ ঘোষ। এর পাশাপাশি বাংলাদেশের হিন্দুদের ভারতের নাগরিকত্ব দেওয়ার জোর দাবি জানিয়েছেন তিনি। 29 ডিসেম্বর শুক্রবার গাইঘাটা বাজারে দলীয় এক কর্মসূচিতে তিনি এ দাবি জানান। দিলীপ ঘোষ বাংলাদেশি হিন্দুদের ভারতে আসার আহ্বান জানিয়ে বলেছেন, বাংলাদেশের হিন্দুরা ভারতে এলে সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। এটা বিজেপির ঘোষিত নীতি বলেও স্পষ্ট করেন গেরুয়া শিবিরের এই নেতা। তিনি বলেন, বাংলাদেশের আক্রান্ত হিন্দুদের তো ভারতের নাগরিকত্ব দেওয়া হবেই, পাশাপাশি বিশ্বের যে কোনো প্রান্তে হিন্দুরা আক্রান্ত হয়ে ভারতে এলে তাদের সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। উল্লেখ্য যে 2019 সালে প্রথমবারের জন্য সাংসদ হয়ে লোকসভায় যান দিলীপ ঘোষ। সেই বছরের শেষের দিকে সংসদে সিএএ অর্থাৎ সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হয়। বলা হয়, পাকিস্তান, আফগানিস্তান কিংবা বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে অত্যাচারের জেরে ভারতে এলে তাদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। 2014 সালের 31 ডিসেম্বরের আগে যারা ভারতে এসেছেন তারা সিএএ তে নাগরিকত্ব পাওয়ার জন্য যোগ্য। সেক্ষেত্রে 2024 সালে বাংলাদেশ থেকে ভারতে গেলে কিভাবে সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব পাবেন, এই প্রশ্নে তিনি কোনো মন্তব্য করেননি। এদিকে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শহর বনগাঁর চিরচেনা কর্মব্যস্ততা এখন অনেকটাই স্তিমিত। 4 মাস আগে বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলন এবং শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই এই শহরের অর্থনীতির চাকা শিথিল হয়ে পড়তে থাকে। সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশিদের জন্য ভিসা নীতিতে কড়াকড়ি আরোপ করায় পরিস্থিতি আরও নাজুক হয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বনগাঁর এমন চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত বাংলাদেশি ক্রেতাদের ভিড়ে জমজমাট বনগাঁর বাজার এবং হোটেলগুলো এখন কার্যত ফাঁকা। সীমান্তের ওপার থেকে ক্রেতা আসা প্রায় বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসায়ীরা চরম অনিশ্চয়তায় পড়েছেন। এখন বনগাঁ জুড়ে যা হচ্ছে তার জন্য বিশদভাবে ভারতের ভিসা নীতি দায়ী। আবার এটি তো শুধু বনগাঁর চিত্র। ভিসা নীতিতে কড়াকড়ি আরোপ করায় ভারতের বেশ কিছু রাজ্যেই বিরূপ পরিস্থিতির দেখা মিলেছে। বিশ্লেষকগণ বলছেন, একদিকে ভারতীয় কূটনৈতিকরা বাংলাদেশের হিন্দুদের তাদের দেশে আশ্রয় দেওয়ার জন্য মুখিয়ে আছে, আবার অন্যদিকে দেশটি নিজেদের ভিসা নীতিতে একের পর এক কড়া নিয়ম আরোপ করেই চলেছে। এর মাঝে ভারতের বাংলাদেশি সংখ্যালঘুদের ক্ষেত্রে আসল অবস্থান বোঝাটা কঠিন হয়ে পড়েছে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নিপীড়ন চলছে এমন অভিযোগ তুলে দফায় দফায় বিরূপ মন্তব্য করে চলেছে ভারত। এমন অভিযোগের রেশ ধরেই এবার দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তার সরকার বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধের কথা ভাবছে। একই অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের কলকাতা ও ত্রিপুরার আগরতলার দুটি হাসপাতাল ঘোষণা দিয়েছে তারা আর বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা দেবে না। ভারতের আসাম থেকে প্রকাশিত ইংরেজি পত্রিকা দ্য আসাম ট্রিবিউনের অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ত্রিপুরার রাজধানী আগরতলা প্রেস ক্লাবে 30 নভেম্বর শনিবার সাংবাদিকদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধের বিষয়ে তারা ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করছেন। তিনি বলেন, আমরা এখনো কোনো সিদ্ধান্ত নেইনি, তবে পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় তাহলে যে কোনো কিছু ঘটতে পারে। এর আগে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলীয় নেতা বিজেপির শুভেন্দু অধিকারী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধের দাবি জানিয়েছিলেন। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, হিন্দু সংখ্যালঘুদের লক্ষ্য করে হামলা নিপীড়ন বন্ধের কোনো আভাস নেই। শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ধর্মীয় সংখ্যালঘুদের উপর দুর্গতি নেমে এসেছে। বাংলাদেশের সঙ্গে সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে জানিয়ে মানিক সাহা সাংবাদিকদের বলেন, যেদিনই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়েছেন সেদিনই আমরা সীমান্তে নিরাপত্তা জোরদার করেছি। আমি বিএসএফ কর্মকর্তা ও পুলিশের মহাপরিচালকের সঙ্গে কয়েকবার বসে ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যালোচনা করেছি। আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার সীমান্তের নিরাপত্তা।
এদিকে ভারতের স্থল ও বন্দর সূত্রের বরাত দিয়ে দ্য আসাম ট্রিবিউন জানিয়েছে, সম্প্রতি বাংলাদেশ ভারতের মধ্যে বাণিজ্য উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। কয়লা, মাছ ও অন্যান্য পণ্যের আমদানি রপ্তানি ব্যাপক হারে কমেছে। এখন শুধু অপ্রয়োজনীয় পণ্যের বাণিজ্য চলছে। ভারতের স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্য সাম্প্রতিক সময়ে ব্যাপক হারে কমে গেছে। এজন্য তারা বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করছে। ভারতের অভিবাসন দপ্তর জানিয়েছে, বাংলাদেশিদের আর আগের মতো ভিসা দেওয়া হচ্ছে না, কেবল স্বাস্থ্যগত জরুরি পরিস্থিতির ক্ষেত্রে ভিসা দেওয়া হচ্ছে। আবার এদিকে কলকাতার পর এবার বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দিয়েছে ত্রিপুরার একটি হাসপাতালও। এরই মধ্যে ওই হাসপাতালে বাংলাদেশিদের জন্য हेल्प डेस्क को बंद करा হয়েছে বলে জানা গেছে। कुछ दिनों से जो वहाँ गड़बड़ चल रही है उसको मद्देनजर रखकर हम लोग अभी उनको सर्विस देने से काफ़ी दिन हो गया, बहुत दिन से ऐसा हमने एक्टिवली कुछ ऐसा नहीं किया जहाँ हमको वेलकम कर रहे हैं या उनको सर्व कर रहे हैं। और अभी क्योंकि ये भावनाएं बहुत जोर पकड़ रही है, इसके साथ हम खड़े हैं और इसके आगे नहीं भी होगा। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন সম্প্রতি কিম সাফ জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক হস্তক্ষেপের কারণেই ইউক্রেন দূরপাল্লার অস্ত্র ব্যবহার করছে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, বন্ধু রাশিয়ার জন্য এখন আত্মরক্ষার অধিকার রয়েছে এবং মস্কোকে শত্রুপক্ষের ওপর কঠোর প্রতিশোধ নিতে হবে। ৩০ নভেম্বর শনিবার রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলোসোভের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন কিম। রয়টার্স উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা KCNA এর বরাত দিয়ে প্রতিবেদনে জানায়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকে কিম জং উন বলেন, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা কিয়েভ সরকারকে তাদের দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে রাশিয়ার উপর আক্রমণ চালাতে বাধ্য করেছে। রাশিয়াকে এখন শত্রু শক্তির বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার পদক্ষেপ নিতে হবে। কিম আরও বলেন, রাশিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় রাশিয়ার প্রতি সর্বদা সমর্থন জানাবে উত্তর কোরিয়ার সরকার, সেনাবাহিনী এবং জনগণ। উল্লেখ্য যে কিম জং উন এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মধ্যে চলতি বছরের জুন মাসে স্বাক্ষরিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তির আওতায় উত্তর কোরিয়া রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক বৃদ্ধি করার প্রতিশ্রুতি দিয়েছে। এই চুক্তির অংশ হিসেবে দুই দেশ একে অপরকে সহায়তা দেবে এবং পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এরপর সেপ্টেম্বর মাসে রাশিয়ায় দুই দেশের নেতাদের শীর্ষ বৈঠকে দেশ দুটির সম্পর্ক উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী ওই বৈঠকের পর উত্তর কোরিয়া রাশিয়ায় 10,000-এরও বেশি গোলাবারুদের কন্টেইনার, স্বচালিত হাউইটজার এবং একাধিক রকেট লঞ্চার পাঠিয়েছে। এদিকে পশ্চিমা দেশগুলো অভিযোগ করেছে যে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে উত্তর কোরিয়া 10,000 সৈন্য রাশিয়ায় পাঠিয়েছে। যদিও কিম বেলোসোভের বৈঠকে এ নিয়ে কোনো আলোচনা হয়নি। এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানায়, উত্তর কোরিয়ার পাঠানো সৈন্যরা বর্তমানে রাশিয়ার সম্মুখ সারিতে মোতায়েন রয়েছে এবং তারা রাশিয়ার বাহিনীর সঙ্গে যোগ দিয়ে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াই করছে। সম্প্রতি ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে হামলা চালিয়েছে। হামলার পর এর পাল্টা প্রতিক্রিয়ায় রাশিয়া ইউক্রেনের সামরিক ও শক্তি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। বৈঠকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী বেলোসোভ উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী নো কোয়াং চোলকে বলেছেন, কিম ও পুতিনের চুক্তি উত্তর পূর্ব এশিয়ায় শক্তির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। বাংলাদেশে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির মাঝে বিভিন্ন ইস্যুকে টেনে দফায় দফায় মন্তব্য করতে দেখা গেছে পার্শ্ববর্তী দেশ ভারতের কূটনৈতিকদের। এবার বন্ধু রাষ্ট্র হিসেবে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আগামী 11 ডিসেম্বর বৈঠক ডেকেছে ভারতের সংসদের পররাষ্ট্র বিষয়ক কমিটি। বর্তমানে এই কমিটির নেতৃত্বে রয়েছেন দেশটির সাংসদ, লোকসভার কংগ্রেস দলীয় আইন প্রণেতা শশী থারুর। তবে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে খুব বেশি কথা বলা বা মাথা ঘামানো ঠিক নয় বলে মন্তব্য করেছেন দেশটির
দেশটির বিরোধী দল কংগ্রেসের এই সংসদ সদস্য। আবার রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করার বিষয়ে উদ্বেগ জানালেও এই ইস্যুতে বেশি উচ্চবাচ্য করতে রাজি নন শশী থারুর। এ বিষয়ে ভারতীয় বার্তা সংস্থা ANI এর সঙ্গে আলাপকালে শশী বলেছেন, ভারত সরকার যদি এ বিষয়ে কথা বলতে চান তাহলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্করের সংসদে কথা বলা উচিত। আমরা বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জানতে বৈঠক ডেকেছি, তবে হ্যাঁ, বাংলাদেশে যা ঘটছে আমরা তা নিয়ে উদ্বিগ্ন। সব সংখ্যালঘুর নিজ দেশে গণতান্ত্রিক অধিকার পাওয়া উচিত। প্রসঙ্গত, গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে লাগাতার উদ্বেগ জানিয়ে এসেছে ভারত। বাংলাদেশ বারবার সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতকে আশ্বস্ত করেছে। তবে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ব্যাপক অপপ্রচার চলছে। এ বিষয়ে ভারত অবশ্য এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। সম্প্রতি সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করার পর ভারত সরকার ফের ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। এর প্রেক্ষিতেই এই মন্তব্য করেছেন কংগ্রেস দলীয় সংসদ সদস্য শশী থারুর। এদিকে দেশটির বিরোধী দলীয় সংসদ সদস্য শশী থারুর বাংলাদেশ পরিস্থিতি নিয়ে খুব বেশি কথা বলা ঠিক হবে না বলে মন্তব্য করলেও ভারতের সংসদে পরপর দুদিন অর্থাৎ বৃহস্পতি এবং শুক্রবার বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে। গেল শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্কর বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সংসদে দেওয়া বিবৃতিতে বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘু সহ সকল নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের। আবার লোকসভায় সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের সরকার এসব ঘটনার বিষয়ে গুরুতরভাবে বিবেচনায় নিয়েছে এবং বাংলাদেশ সরকারের কাছে দিল্লির উদ্বেগ জানিয়ে দেওয়া হয়েছে।